হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের আলোচনা করব একটি নতুন চ্যাপ্টার, যে চ্যাপ্টারের নাম হচ্ছে জেরান্ড। এই জেরান্ড নিয়ে তোমাদের অনেকেরই সমস্যা রয়েছে। তোমরা বিভিন্ন বইয়ে জেরান্ড পড়েছো, বিভিন্ন স্যারের কাছে পড়েছো, কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে যে জেরান্ড সম্পর্কে একটা বেসিক আইডিয়া এসছে, কিন্তু জেরান্ড থেকে কেমন ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেই সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই। তো আমি আজকে বিশেষ করে একদম পরীক্ষায় যেমন ধরনের প্রশ্ন আসে বা কোন কোন জায়গা থেকে আসে সেই জায়গাগুলোই নিয়ে আলোচনা করবো। তোমরা ভিডিওটাকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিবে। তো এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা পার্ট। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। দেখো, ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, এই ভার্বকে দুই ভাগে ভাগ করায়। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। যে ভার্বগুলো নাম্বার, টেন্স এবং পার্সনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় সেগুলোকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। আর যে ভার্বগুলো টেন্স, পার্সন এবং নাম্বারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় না, মানে অপরিবর্তিত অবস্থায় থাকে, সেগুলোকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। এই সম্পর্কে তোমরা বইয়ে পড়ে নাও বা বিভিন্ন ইউটিউবে তোমরা একটু সার্চ করে দেখো না। আর যদি তোমাদের মনে হয় যে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের উপরে নতুন ভিডিও দরকার, সেটাও তোমরা জানাবে সেই ব্যাপারটাও, তাহলে আমরা একটা নতুন ভিডিও বানাবো। সব প্রথমে আমরা দেখো জেরান্ড ব্যাপারটা কি। দেখো, জেরান্ড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আমাকে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা জানি ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করা হয় কন্টিনিউয়াস টেন্সে, প্রোগ্রেসিভ ফর্ম হয়, কিন্তু সেখানে ভার্ব হিসাবে কিন্তু কাজ করে। কিন্তু যখন জেরান্ড বলবো, তখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে জেরান্ড করা হয়। প্রথম কথা যেটা আমি বলতে চাইছি সেটা হলো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে জেরান্ড করা হয় এবং এটা নাউনের মতো কাজ করে। দেখো, যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করার পরে তখন সেটা যদি নাউনের মতো কাজ করে, তখন সেটাকে আমরা বলবো জেরান্ড। দেখো, এখানে আমি একটা ছোট্ট সংজ্ঞা দেওয়া হয়েছে যে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি ব্যবহার করে আমরা জেরান্ড ভার্ব তৈরি করি। জেরান্ড ভার্ব সবসময় নাউনের কাজ করে। দেখো, নাউনের কাজ করে, এটা হচ্ছে মেন ব্যাপার, যে অবশ্যই সেটাকে নাউনের কাজ করতে হবে। নাউনের কাজ না করলে কিন্তু সেটাকে আমরা জেরান্ড বলতে পারবো না। জেরান্ডকে আমরা প্রধানত দুই রকম ভাবে ব্যবহার করতে পারি। কি কি? দেখো, প্রথম হচ্ছে সাবজেক্ট রূপে। জেরান্ডকে আমরা সাবজেক্ট রূপে ব্যবহার করতে পারি, আর একটা হচ্ছে অবজেক্ট রূপে। কেন বলবে যে জেরান্ড কেন সাবজেক্ট রূপে, অবজেক্ট রূপে? কারণ নাউন সাবজেক্টের জায়গায় বসে আর অবজেক্টের জায়গায় বসে, মিডিলে তো ভার্ব থাকে। তাহলে ভার্বের আগে যেমন নাউন বসে, ভার্বের পরেও নাউন বসে, অনুরূপভাবে জেরান্ডও ভার্বের আগেও বসতে পারে, আবার ভার্বের পরেও বসতে পারে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। দেখো, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এই যে ওয়াকের সঙ্গে আইনজি যুক্ত করে এটাকে জেরান্ড করা হয়েছে। এটা কোন জায়গায় বসেছে? না তো সাবজেক্টের জায়গায়। তাহলে দেখো, সাবজেক্ট রূপে জেরান্ডের ব্যবহার হয়, এটাই বললাম। সলভিং কোন জায়গায় বসেছে? সাবজেক্টের জায়গায়। আচ্ছা, এবার আমরা দেখব যে অবজেক্ট রূপে ব্যবহার হয়। অবজেক্ট রূপে জেরান্ডের ব্যবহার করা, যেমন দেখো, শি লাইকস ওয়াচিং মুভিজ। সে মুভি দেখতে ভালোবাসে। তাহলে শি এটা সাবজেক্ট, লাইকস হচ্ছে ভার্ব, আর ওয়াচিং হচ্ছে অবজেক্টের জায়গায়। তাহলে অবজেক্টের জায়গায় বসলো মানে অবজেক্ট রূপেও কিন্তু জেরান্ডের ব্যবহার হতে পারে। জাস্ট এটা বেসিক আইডিয়া, এখান থেকে কোশ্চেন আসবে না। তারপরে চলো এবার জেরান্ড সম্পর্কে কিছু নিয়ম আছে। আমরা এখানে 7 থেকে 8খানা নিয়ম আলোচনা করব। এই 7-8খানা নিয়ম তোমাদের ভালো করে জানতে হবে। প্রথম নিয়ম, রুল অন। জেরান্ড সম্পর্কে যেটা রুল অন মনে রাখতে হবে, যে আমরা যখন জেরান্ড ব্যবহার করব, ধরো স্পিকিং বললাম, এই জেরান্ডটা সবসময় এটাকে সিঙ্গুলার নাউন হিসেবে বিবেচনা করা হয়, স্পিকিং। কিন্তু যখন ধরো দুটো জেরান্ড ব্যবহার করা হলো, তাহলে তার সিঙ্গুলার থাকলো না, মানে এখানে একটা অ্যান্ড দিয়ে, দেখো অ্যান্ড দিয়ে যখন আমি দুটো জেরান্ড করলাম, একটা স্পিকিং আর একটা রাইটিং, আর 2 বেসিক স্কিল। আমাদের দুটো স্কিল, স্পিকিং একটা স্কিল আর রাইটিং স্কিল, আরো 2টো স্কিল আছে, টোটাল 4টে স্কিল। এখানে আমরা দুটো স্কিলের কথা বলেছি, স্পিকিং আর রাইটিং। তাহলে স্পিকিং আর রাইটিং, তাহলে দুটো জেরান্ডকে আমি অ্যান্ড দ্বারা যুক্ত করলাম, তখন কিন্তু এটা প্লুরাল হয়ে যাবে। প্লুরাল নাউন, প্লুরাল সাবজেক্টটা প্লুরাল হয়ে যাবে। তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। এখানে আর, কিন্তু শুধু স্পিকিং বললে ইজ দিতাম, বা শুধু রাইটিং বললে ইজ দিতাম, কিন্তু এখানে স্পিকিং ও রাইটিং একসঙ্গে দেওয়া আছে, তার জন্য আমি এখানে আর দিলাম। এটা হলো রুল অন। দেখো, রুল 2, সবগুলো আমি একটু একটু করে আলোচনা করি।
এখানে দেখো রুলটি এখানে বলা হয়েছে, দেখো এখানে শি প্রিফার্স ওয়াচিং মুভিজ, ভিজিটিং, রিডিং নোভেলস। দেখো এবার টু টকিং দিস, এরকম তো হতে পারে না, কারণ দেখো অবজেক্টের জায়গায় এটাও, এই অবজেক্টের এটা দিয়েছি আমি জেরান্ড, এটা ব্যবহার করলাম জেরান্ড, এটাও রিডিং ব্যবহার করলাম জেরান্ড, কিন্তু অ্যান্ডের পরে এটা জেরান্ড আর দিলাম না, সেটা হতে পারে না। এটাও তোমাকে জেরান্ডই দিতে হবে, তার জন্য এখানে টু হবে না, এখানে টকিং হবে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। রুল 3টা দেখো ইম্পর্টেন্ট, যে জেরান্ড কোথায় বসে না, তো পজিটিভ অ্যাডজেক্টিভের উপরে জেরান্ড বসে। যেমন ধরো মাই একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ হয় আর পজিটিভ প্রোনাউন হয়, সেই নিয়ে আমাদের অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। দেখো মাইটা এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেটা অবশ্যই পজিটিভ হবে। পজিটিভ মানে হচ্ছে অধিকারে বোঝায়, আর অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভের মতো। ধরো যদি বলি মাই পেন, কার কলম? আমার কলম, তাহলে এই পেনের আগে মাই বসেছে, তার জন্য মাইটা এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, এবং পেনটা নাউন, তাহলে মাই পেন হয়। অনুরূপভাবে এখানে ধরো মাই গোয়িংও হয়, তাহলে মাই গোয়িংটা কি? দেখো মাই পেন এটা তো নাউন, এটা তো পিওর নাউন, কিন্তু মাই গোয়িং যখন বলছি, এই গোয়িংটা হচ্ছে জেরান্ড, তাহলে জেরান্ড দেখো মায়ের পরে বসছে, তার মানে আমরা এখানে বলতে পারি মাইটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পজিটিভ অ্যাডজেক্টিভের উপরে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভের উপরে জেরান্ড বসলো, তাহলে জেরান্ডের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে দেখো হি ডাজ নট লাইক মি গোয়িং, তাহলে মি গোয়িং, তাহলে এখানে তো মি গোয়িং হবে না, কারণ এটা তো পজিটিভ প্রোনাউন, মিটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, কিন্তু আমরা জানি কি যে জেরান্ড কার পরে বসে? পজিটিভ অ্যাডজেক্টিভের উপরে, পজিটিভ প্রোনাউনের পরে কিন্তু না। তাহলে পজিটিভ প্রোনাউন এখানে মি দিয়েছে, তাহলে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ দিতে হতো, তাহলে মি এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, তাহলে এটা হতো হি ডাজ নট লাইক মাই গোয়িং। বোঝা গেল এই জায়গাটা? তারপরে চলো সীতাজ টু কাম, এই যে সীতা, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, এগুলোকে বলা হয় অ্যাপোস্ট্রফি। এই যে অ্যাপোস্ট্রফি এস মানে কমা দিয়ে উপরে এসে দিলে অ্যাপোস্ট্রফি এস, এখানেও একটা কি পজিশন বোঝায়, একটা অধিকার বোঝায়। তাহলে এই ক্ষেত্রেও যখন এরকম অ্যাপোস্ট্রফি হবে, অ্যাপোস্ট্রফি প্রয়োগ কিন্তু ইনফিনিটিভ বসে না। দেখো টু কাম, এটা ইনফিনিটিভ দেওয়া আছে। ইনফিনিটিভ কি, পার্টিসিপল কি, যদি তোমাদের এই ভিডিওটা দরকার হয় তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমরা ইনফিনিটিভ এবং পার্টিসিপলের উপরে আলাদা ভিডিও বানাবো। তাহলে দেখো সীতা মানে অ্যাপোস্ট্রফির উপরে এখানে তোমার ইনফিনিটিভ বসে না, তার জন্য এখানে বসবে কি জেরান, তাহলে টু কাম না হয়ে এখানে কি হয়ে যাবে? কামিং, এখানে জেরান বসাতে হবে। এরকম ভাবে পরীক্ষা দেখো, এরকম ভাবে ইরর কারেকশন দিয়ে দেবে, তোমাকে সেই ইররটা খুঁজতে হবে, উত্তরটা হচ্ছে এখানে কামিং। আই ডু নট লাইক হিজ টু স্টে, দেখো টু স্টে, হিজটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের উপরে তার ইনফিনিটিভ বসবে না। এবার ইনফিনিটিভ কোথায় বসে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব না, তাহলে হিজের পরে এখানে আমরা বসাবো কি জেরান, কারণ নিয়মটা আবার বলছি যে পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন হিজ, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে জেরান বসে, তাহলে টু এস্টের জেরান ফর্ম কি? আইএনজি যুক্ত করে দিতে হবে, STAY আইএনজি, স্টেইং। দেখো উত্তরটা এখানে কি করা আছে? স্টেইং। খুব সুন্দরভাবে নোটটা তোমাদের বানিয়ে করা হয়েছে, তোমাদের বুঝতে আশা করছি কোনো রকমের অসুবিধা হবে না। দেখো ওই নিয়মটা এবার আলোচনা করা হয়েছে, যে অ্যাপোস্ট্রফি, এই যে অ্যাপোস্ট্রফি এস, এই যে রবি ইজ গোয়িং, মানে রবির যাত্রা বলতে পারো, বা রবির দিল্লি যাওয়া, রবি ইজ গোয়িং টু দিল্লি, রবির দিল্লি যাওয়াটা, তাহলে রবিজ গো হবে না। যদি বলো রবিজ গো, ধরো এই বাক্যটা তোমার কেউ যদি বলে রবিজ গো, এটা ভুল, কারণ রবিজ অ্যাপোস্ট্রফি এস এবং পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে কি বসে? গোয়িং বসাতে হবে, জেরান বসাতে হবে, গোয়িং। আচ্ছা এবার দেখো এখানে এই কিছু ভার্ব তোমাকে চিনতে হবে, যে অ্যাডিক্টেড টু, দেখো অ্যাডিক্টেড টু, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমাদের মনে হচ্ছে যে অ্যাডভার্স টু, অ্যাভারশন টু, ফ্রন টু, এই যে টু আছে, টু মানে কি তোমরা ভাবছো যে ভার্ব ফার্স্ট ফর্ম বসাবো, কিন্তু না, এই ভার্বগুলো হচ্ছে বিশেষ ভার্ব, এগুলো হচ্ছে স্পেশাল কিছু ভার্ব, যে ভার্বের পরে তোমাকে জেরান বসাতে হবে। জেরান বসানো মানে কি? ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি বসাতে হবে। দেখো এই ভার্বগুলো একটু চিনে নাও, ভার্বগুলো স্ক্রিনশট করে নাও, বাড়িতে মুখস্থ করবে। অ্যাকাস্টম টু, ভেরি ইম্পর্টেন্ট, habituated to, get used to, be used to, এগুলো যদিও তোমার অ্যাডজেক্টিভ, এই যে ইউজ টু, এগুলোর নিয়ে আমি পরে আরো ডিটেলসে আলোচনা করা আছে। ইজ ইউজড টু প্লেইং যদি বলি, তাহলে এই যে ইজ ইউজড টু, ইজ ইউজড টু, এটা নাউন,
এই যে ইউজ টু আছে না, ইজ, এটা হচ্ছে ভার্ব। ইউজ টুটা আবার এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। কেন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, তার জন্য তোমাকে একটা আলাদাভাবে তোমাকে মডাল অক্সিলারির উপরে ক্লাস করতে হবে, সেখানে ব্যাপারগুলো আরো বেশি ডিটেলস আলোচনা করা যাবে। কারণ এখানে ওগুলো আলোচনা করতে গেলে জেরান্ডার আর হবে না। দেখো, আই এম নট প্রোন টু স্মোকিং, এই যে প্রোন বসালো, এই যে প্রোন টু, টু এর পরে তোমাদের মনে হচ্ছে যে ভার্বের ফার্স্ট ফর্ম ইনফিনিটিভ করে দেবো, তা না, টুটা আসলে প্রোনের সঙ্গে, টুটা আছে প্রোনের সঙ্গে, তাহলে এখানে স্মোক হবে না, এখানে আসলে স্মোকিং হবে। কারণ এরপরে সবসময় তোমাকে জেরান্ড ইউজ করতে হবে। এই ভার্বগুলো তোমাকে মুখস্থ করে নিতে হবে, চিনে রাখতে হবে পরীক্ষায়, এগুলো দিয়ে পরীক্ষা আসবে। এবার দেখো অবজেক্ট, এই অবজেক্টের অর্থ হলো আপত্তি করা। তোমরা সবাই জানো অবজেক্টের অর্থ হলো অবজেকশন, ইওর অনার। তোমরা কোর্টে বিভিন্ন জলে এলএলবি 2 দেখেছো, সেখানে অবজেকশন কথাটা ব্যবহার করতে। এই অবজেক্টের পরে অবজেক্ট টু পজিটিভ অ্যাডজেক্টিভ জেরান্ডের ব্যবহার করা হয়। এই যে অবজেক্টের পরে এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে, তারপরে জেরান্ড হবে, মাই কামিং। এই অবজেক্ট ভার্বটা চিনে রাখতে হবে। এবং অবজেক্টের পরে সাধারণত কি বসে, এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে মাই, মায়ের মতো যেগুলো পজিটিভ একটা আছে, যেমন হিজ, দেয়ার, এইগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। মাই, এই যে মাই ইউজিং, মাই কামিং, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আর দুটো রুলস আছে, আমরা একটু দেখে নিই। নিম্নলিখিত ফ্রেজগুলির পরে সর্বদা জেরান্ড ব্যবহার করা হয়। নিম্নলিখিত ফ্রেজ কোনগুলো, যেমন ক্যান নট হেল্প, ভেরি ইম্পর্টেন্ট, কুড নট হেল্প, ভেরি ইম্পর্টেন্ট, এরপরে সবসময় জেরান্ড বসাতে হবে তোমাকে। ক্যান নট বেয়ার, কুড নট বেয়ার, ক্যান নট স্ট্যান্ড, কুড নট স্ট্যান্ড, এনি ইউজ, মাচ ইউজ, লিটল গুড, নো গুড, আরো কিছু জেনে রাখো। এর সঙ্গে তোমাকে আরো কিছু জেনে রাখতে হবে, যেমন ধরো ওর্থ, ভেরি ইম্পর্টেন্ট, ওর্থের পরে তোমার জেরান্ড বসবে। তারপরে তোমার মাইন্ড পরে আসবে, এগুলো এনজয়, আর কি আসবে, নো ইউজ, নো ইউজ, নো গুড, এনি গুড, মাস ইউজ, এগুলোর পরে তোমাকে জেরান্ড বসাতে হবে। ধরো আমি একটা এক্সাম্পল দিতে পারি, ইট ইজ নো ইউজ ক্রাইং নাও, যদি বলি ইট ইজ নো ইউজ নাও, এখানে ক্রাই হবে না টু ক্রাই হবে? যদি বলি টু ক্রাই, এটা ভুল না ঠিক হবে? টু ক্রাই হবে না, কারণ নো ইউজের পর আমরা জানি কি জেরান্ড বসবে, তাহলে টু ক্রাই জেরান্ড ফর্ম হচ্ছে ক্রাইং, তাই না? তাহলে এখানে টু ক্রাই হবে না, এখানে অ্যাকচুয়ালি হবে ক্রাইং। তাহলে বুঝতে পারছো কিভাবে এররগুলো দিতে পারে পরীক্ষায়, এগুলো সম্পর্কে তোমাদের সাবধান থাকতে হবে। শি ক্যান নট হেল্প, এই যে ক্যান নট হেল্প তুমি পেয়েছো, তাহলে ক্যান নট হেল্প টু স্মোক হবে না, কারণ ক্যান নট হেল্পের পরে তোমাকে জেরান্ড ব্যবহার করতে হয়। তাহলে টু স্মোকটা এখানে হয়ে যাবে কি স্মোকিং। আমি যেগুলো এখানে আলোচনা করলাম তার বাইরে পরীক্ষায় আসবে না, তোমাকে আমি 100% গ্যারেন্টি দিচ্ছি। তাই এইগুলো কি ভালো করে দেখো, একাধিক বই বা বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানোর কোনো দরকার নেই, এইগুলোকেই মনে রাখো, ব্যাস। তাহলে পরীক্ষায় তোমাদের জেরান্ড থেকে কোশ্চেন আসলে আশা করছি তোমাদের কারো মিস যাবে না। ইট ইজ নো গুড টু এক্সপ্লয়েট, দেখো এখানে আছে টু এক্সপ্লয়েট, তাহলে নো গুড আছে, নো গুডের পরে তো ইনফিনিটিভ টু এক্সপ্লয়েট হবে না, এখানে কি হবে জেরান্ড, তাহলে দেখো এক্সপ্লয়েটিং, উত্তরটা হয়ে গেল এক্সপ্লয়েটিং। নাম্বার 7-এ চলো। নিম্নলিখিত ভার্বের পর যদি কোনো দ্বিতীয় ভার্ব আসে তাহলে আমাদের সবসময় জেরান্ড ভার্ব ব্যবহার করা উচিত। দেখে নিই ভার্বগুলো কি কি আছে। যে স্টপ, দেখো স্টপ, অ্যাভয়েড, ইভেড, ডিনাই, সব ভার্বগুলো দেখে নাও। পোস্টপোন, পোস্টপোন, ডিলে, মাইন্ড, ফ্যান্সি, ইমাজিন, স্টার্ট, ফিনিশ, কনফেস, এনজয়, হেট, ডিটেচ, রিক্স, অ্যাডমিট, রিফিউট, কন্ট্রাডিক্ট, কনসিডার, এক্সিকিউট, সাজেস্ট, প্রপোজ, অ্যাকনলেজ। এগুলো মুখস্থ করা কঠিন, তবে বারবার এগুলো মাঝে মাঝে দেখবে, বা তোমরা বিভিন্ন এসপি বক্সির বইয়ে দেখবে অনেক প্র্যাকটিস সেট আছে, সেই প্র্যাকটিসগুলো করো, তাহলে ব্যাপারগুলো তোমাদের সড়গড় হবে। কারণ এগুলো অত্যন্ত কঠিন জিনিস, এগুলো টাইম লাগবে, একদিনে হবে না। দেখো কিভাবে এসছে, শি অফেন ইমাজিনস টু গো অ্যাব্রোড, এখানে টু গো আছে, এখানে আমরা ভার্বটা কি পেয়েছি ইমাজিনস, তাহলে ইমাজিনস এর পরে টু গো হবে না, এখানে জেরান্ড হতে হবে, তাহলে টু গো দিলে সেটা ভুলে যাবে, এখানে দিতে হবে তোমার জেরান্ড কি, অর্থাৎ গোয়িং দিতে হবে।
শি হেটস টু টক, হেটস এর পরে টু টক হবে না, এখানে কি হবে টকিং। দেখছো এই জায়গাগুলো কতটা টাফ জায়গা, এইভাবে কোনোদিন বইয়ে পড়েও নি আর ব্যাপারগুলো ক্লিয়ার হয় না। আশা করছি এবার ক্লিয়ার হচ্ছে তোমাদের। দেখো এখানে এবার আরও তিনটে ওয়ার্ডকে টার্গেট করা হচ্ছে, এভার্ট, অ্যাভয়েড, স্টপ। এই তিনটে ওয়ার্ডের পরে আবার ফর্ম বসে না, এই যে ফর্ম পেইং দেওয়া আছে, দেখো জেরান্ড বসবে কিন্তু জেরান্ডের আগে ফর্ম বসবে না, যদি ফর্ম দেওয়া থাকে সেটা ভুল, এই ফর্মটা তোমাকে তুলে দিতে হবে, শুধু হবে পেইং, ফর্ম পেইং হবে না। এই তিনটে ভার্ব, একটা হচ্ছে এভার্ট, অ্যাভয়েড, স্টপ। এই যে অ্যাভয়েডের পর দেখো ফর্ম দেওয়া আছে কিন্তু এই ফর্মটা হবে না, সরাসরি টেকিং হবে। এগুলো তোমাকে মানে মেমোরাইজ করার ব্যাপারটা এখানে বেশি গুরুত্ব দিতে হবে। এটা দেখো এবার একটা ভার্ব পেয়েছি আমরা ডিলে। এই ডিলে ভার্বের পরে জেরান্ড বসে, দেখো ডিলে ভার্বের পরে আমরা জেরান্ড ভার্ব কি কি জেরান্ড ভার্ব বসাই, অথবা আমরা জেরান্ড, দেখো ডিলের পরে দেখো জেরান্ড কি টেকিং ডিসিশন দিয়েছি, প্লিজ ডু নট ডিলে। ডিলে ভার্বের পর আমি কি দিয়েছি টেকিং, টেকিং দিয়েছি, সরাসরি জেরান্ড দিতে পারি। আবার জেরান্ডের আগে ইন শব্দটা লাগাতে পারি, দেখো ডিলের আগে ইন শব্দটা তুমি লাগাতে পারো না লাগাতে পারো, তাহলে এটা মাথায় রাখবা। ইন দিয়ে যদি লাগাই সেটাও ঠিক, আর সরাসরি দিলেও সেটাও ঠিক। আর এভার্ট, অ্যাভয়েড, স্টপের পরে ফ্রম কথাটা আমরা লাগাবো না, ফ্রম কথাটা লাগাবো না। এরপরে আমরা যদি প্রয়োজন হয় দেখো পার্টিসিপল বা ইনফিনিটিভের কমেন্ট করো, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আজ এইটুকুই।